জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রলেপ দেওয়া পরিবর্তন নয়, গভীর পরিবর্তন জরুরি। তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। রাজধানীতে ইউএনএইচআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর আয়নাঘরে নির্মম অত্যাচার হয়েছে, সেই কাহিনীগুলো মিলে এখনকার বাংলাদেশ। তিনি বলেন, জুলাই বাঙালির পূর্বজন্মের মাস। এটি শুধু স্বৈরাচার থেকে মুক্তির মাস না, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে কাজ করছে সরকার। অল্প কিছু মানুষকে বিচারের আওতায় আনা গেছে। সচিব বলেন, দ্রুত বিচার ও সংস্কার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গুম কমিশনের কার্যক্রমে হতাশ ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তার দল। আমরা বিএনপি পরিবার এবং 2015 সালে একটা দুর্ঘটনায় আমি এবং অসাধারণ ভূমিকা পালন আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আর্তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। শেখ হাসিনা ও তার দোসররা জুলাইতে যে অপরাধ করেছেন, 71 সালের পাকিস্তানিরাও সেই অপরাধ করেনি। রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় জুলাই গণহত্যার বিচার হলে বিচার ব্যবস্থার ওপরই মানুষ আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এদিকে তো আশ্বাসের পরেও চরম ক্ষোভ প্রকাশ করে শহীদ ইয়েমেনের বাবা বলেন, বিচারের আর প্রয়োজন নেই। আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনো চলছে। এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন, এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন দমনে মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়েছিল। এ ধরনের সিদ্ধান্তের ব্যাপারে অতি উৎসাহী ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিব এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন। জুলাই গণহত্যা মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। এর মধ্যে চৌধুরী মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হয়েছেন। এর আগে গেল বছর সেপ্টেম্বরে গ্রেপ্তার হন সাবেক আইজিপি। এরপর নভেম্বরের দিকে জবানবন্দি দেন সিএমএম আদালতে। এর মধ্যে অক্টোবরে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই সনদের খসড়ায় একমত হয়েছে বিএনপি, তবে কিছু ত্রুটির বিষয়ে সংশোধনী প্রস্তাব 30 তারিখের মধ্যে জমা দেবে দলটি। তবে সনদে ঐক্যমত্য হওয়ার প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। আর সনদকে অসম্পূর্ণ দাবি করে আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব জানিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলো। সনদে ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি। আর সনদের আইনি ভিত্তি গড়ে দিতে গণভোটের প্রস্তাব দেয় জামায়াত। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে জামায়াত, এনসিপি অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। জুলাই সনদের খসড়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত হলেও কিছু ভাষাগত ও শব্দগত ত্রুটির সংশোধনী চায় বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। জুলাই পদযাত্রার 29তম দিনে টাঙ্গাইল ও গাজীপুরে পথসভায় একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির 29তম দিনের কর্মসূচি শুরু হয় টাঙ্গাইলের সার্কিট হাউসের সামনে থেকে। পদযাত্রার অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা, সঙ্গে যুক্ত হন শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্র জনতা। এ সময় নেতা কর্মচারীরা বিচার ও মৌলিক সংস্কারের দাবিতে স্লোগান দেন। 1.5 কিলোমিটার পদযাত্রা শেষে জেলার নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে ভারতকে টাঙ্গাইলের তাঁত শিল্পে জিআই প্রত্যাহার করতে হবে। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। চাঁদাবাজি ঢাকতে তরুণদের ওপর দায় চাপানো হচ্ছে। পরে সন্ধ্যায় গাজীপুর সমাবেশ করে জাতীয় পার্টি, নাগরিক পার্টি। সমাবেশে নেতারা বলেন, যুদ্ধ নয়, আত্মরক্ষার জন্য সমরাস্ত্রের আধুনিকায়ন প্রয়োজন। সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বুধবার ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 12 থেকে 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে। মনোনয়নপত্র বাছাই হবে 20 আগস্ট এবং প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা এবং দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার ইসির সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত করার কথা জানায় এবং দ্রুতই এই তালিকা প্রকাশ করার কথা জানান তিনি। সবশেষ ভোটার দিবসের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,74 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন সহ বেশ কিছু বিষয়ে কাজ করছে।
জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিবাদী শক্তি, এমন আশঙ্কা করছে পুলিশের একটি বিশেষ শাখা এসবি। পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশের বিভিন্ন ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এছাড়া লঞ্চঘাট, বাস স্টেশন ও বিমানবন্দরে নিরাপত্তার জোরদারের পাশাপাশি মোবাইল পেট্রোল জোরদারের অনুরোধ জানানো হয় চিঠিতে। 8 আগস্ট পর্যন্ত সন্দেহজনক ব্যক্তি গাড়ি তল্লাশি করারও কথা বলা হয়েছে। এছাড়া গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। চিঠিতে বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে। এই শঙ্কায় আজ থেকে বিশেষ সতর্কতা চলবে 8 আগস্ট পর্যন্ত। যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে আমি বলবো, ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। শেষ পর্যন্ত আলোচনার জন্য সোমবার রাতে ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশের প্রস্তাব বিবেচনায় 29 ও 30 জুলাই বৈঠকের সময় দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয় ইউএসটিআর। বাংলাদেশ সহ 7টি দেশের সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে গত এপ্রিলে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় 37% শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশের আবেদনে 3 মাস বিরতি দিয়ে 35% শুল্ক বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক হার 1 আগস্ট থেকে কার্যকর হবার কথা। তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ইতোমধ্যেই 25টি বোয়িং কেনার চুক্তি সহ সয়াবিন ও তুলা কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানির তুলনায় বছরে দেশটিতে অন্তত $6 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। তবে লাভজনক এ বাজারটিতে আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হলে চাপে পড়বে তৈরি পোশাক সহ বেশ কিছু রপ্তানি খাত। তবে তৃতীয় দফার এ আলোচনা শেষে 31 জুলাইয়ের মধ্যেই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় করা ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, পণ্য ক্রয়ে সুনির্দিষ্ট প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল। আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বশি সাহেব কালকে গেছেন। বোয়িং দিয়ে তো স্যার বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গেছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন সামরিক সরঞ্জাম। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ আহত হয়েছেন অন্তত 15 জন। বিকেলে রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাত্তারহার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গোলাম আকবরের খন্দকারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় মোটরসাইকেল। স্থানীয়রা জানান, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুলতানপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। পথে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রা সাত্তারহাট এলাকায় পৌঁছায়। এ সময় দুপক্ষের মুখোমুখি অবস্থান থেকে মুহূর্তেই তা সংঘর্ষের রূপ নেয়। এতে গোলাম আকবর খন্দকার ও তার বেশ কয়েকজন অনুসারী আহত হন। ঘটনার পর এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজা দুর্ভিক্ষ ইস্যুতে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিন্ন মত পোষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছে, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, অথচ এর একদিন আগে নেতানিয়াহু বলেছেন গাজায় কোনো মানুষ ক্ষুধার্ত নেই। এমন পরিস্থিতিতে গাজায় ফুড সেন্টার খোলার কথা জানান ট্রাম্প। এমনকি গাজায় ত্রাণ সীমিত হওয়ার জন্য নেতানিয়াহুকেই দায়ী করেন তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত 24 ঘন্টায় খাবারের অভাবে মৃত্যু হয়েছে
14 ফিলিস্তিনের। আর ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 80 জন। এ নিয়ে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 60,000। এদিকে জাতিসংঘের সম্মেলনে মন্ত্রী পরিষদ বৈঠকে ফিলিস্তিনের দ্বি-রাষ্ট্রনীতি নিয়ে বেশ কয়েকটি দেশ প্রস্তাব দিলেও সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। Je remercie mon homologue de ces... Palestine and its people can no longer be there. খেলার খবর, এফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের গ্রুপ এবং প্রতিপক্ষ। গ্রুপ বিতে তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে যাবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া। প্রতিপক্ষ বিবেচনায় বেশ কঠিন গ্রুপেই পড়েছে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চীন। এছাড়া আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়া, 3 বার এশিয়ান নারী ফুটবলের চ্যাম্পিয়ন। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে হবে 12 দলের এই আসর। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলে বাংলাদেশের সামনে নারী বিশ্বকাপের অংশগ্রহণেরও সুযোগ থাকবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।